দেখো তাহলে আজকে আমরা কি করবো, নেশন চেঞ্জ। আগের ক্লাসে দেখো তোমাদেরকে শিখিয়েছি স্পিচ কাকে বলে। কি বলে স্পিচ? দুটো বলেছিলাম, এটা ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে কি বলা ছিল, যে বক্তা যখন কোনো কথা, নিজের কথা যখন নিজের সরাসরি বলে, মানে কোনো কথা যখন সরাসরি বলে, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। দিয়ে এক্সাম্পল লিখিয়েছিলাম। ইনডাইরেক্ট স্পিচ বলেছিলাম যে বক্তা যখন অন্য কারো কথা ঘুরিয়ে বলে, তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করাটাই হচ্ছে তোমার নেশন চেঞ্জ। এবার আমরা তো 5টা সেন্টেন্স শিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইমপারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের নেশন চেঞ্জ হবে। সেই 5টা সেন্টেন্সের নেশন চেঞ্জের নিয়মও আলাদা আলাদা হবে। তো এই 5টা সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্স রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ শিখবো। তাহলে কোন সেন্টেন্সে শিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো তাহলে আমরা প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দিই, সেটার থেকে নিয়মটা বার করে যে কিভাবে আমরা চেঞ্জ করছি, তারপরে নিয়মটা লেখাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দিই। দেখো লেখো সবাই, হি সেড টু মি, তাই তো? হি সেড টু মি, কমা কোশ্চেন, আই এম গোয়িং টু কলকাতা। আই এম গোয়িং টু কলকাতা। এই 26 তারিখে কলকাতা যেতে হতে পারে, আমাদের একটা মিছিল আছে। আই এম গোয়িং টু কলকাতা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স উদাহরণ হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। হি সেড টু মি আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি। বুঝো ভালো করে। তো এই যে দেখো, এই অংশটা আগের দিন বলেছিলাম, আজকে একবার বলে দিই। আই এম গোয়িং টু কলকাতা, এই অংশটার নাম কি দিয়েছিলাম আমরা? এই অংশটার নাম দিয়েছিলাম রিপোর্টিং স্পিচ। কি বলেছিলাম এটাকে? রিপোর্টিং স্পিচ, তাই তো? এই অংশটা বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই যে সেড রয়েছে না, এই সেড রয়েছে, এই সেডটার কি নাম হয়েছিল? রিপোর্টিং ভার্ব। মনে আছে সবাইকে আশা করি? রিপোর্টিং ভার্ব। তাহলে এইটা ছিল ডাইরেক্ট স্পিচ, এটা কি ছিল? ডাইরেক্ট স্পিচ, তাই তো? তাই ডাইরেক্ট স্পিচের দুটো অংশ পেয়েছিলাম, এটা রিপোর্টিং ভার্ব আর এইটা হচ্ছে কমা কোটেশন আর রিপোর্টিং স্পিচ। এরপর আমরা ইনডাইরেক্ট করব, তখন আমরা দেখো কি পরিবর্তন করব। এই যে দেখো সেট টু যেটা রয়েছে না, এই সেট টুটা কিন্তু থাকবে না, তাই তো? তাহলে সেট টু জায়গায় কি করব? টোল্ড করব। কি করব? টোল্ড। ডাইরেক্ট স্পিচে আমরা তো সেট টু বলছিলাম, ইনডাইরেক্ট কি করব? টোল্ড। তাহলে সেট টু জায়গায় কি করে দিলাম আমরা? টোল্ড করে দিলাম। এরপর দেখো এই কমা কোটেশন, আগের দিন বলেছি ডাইরেক্ট স্পিচে কমা কোটেশন থাকে, ইনডাইরেক্ট স্পিচে কমা কোটেশন থাকে না। তাহলে আমাকে তো কমা কোটেশন তুলে দিতে হবে। তাহলে কমা কোটেশন কি করে তুলবো? এই কমা কোটেশন তোলার জন্য আমরা কি বলছিলাম? একটা লিঙ্কের ব্যবহার করব। তাহলে আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। তাহলে যেই দ্যাট বসিয়ে দিলাম, কমা কোটেশন উঠে গেল, তাই তো? তাহলে হি টোল্ড, এবার দেখো মিটা ছিল, ঠিক আছে? মিটা বলতে ভুলে গেলাম, মিটা লিখবে। হি টোল্ড মি, তাহলে হি টোল্ড মি দিয়ে কমা কোটেশন কি দিয়ে তুললাম? দ্যাট দিয়ে। বুঝতে পেরেছো সবাই? এরপর দেখো এই যে প্রোনাউনটা, এই প্রোনাউনটা তো আমাকে পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? দেখো হি সেড টু মি, সে আমাকে বলেছিল আমি কলকাতা যাচ্ছি। কলকাতা কে যাচ্ছে? সে যে বলেছে সে যাচ্ছে, তো আমি তো আর যাচ্ছি নাই, সে কলকাতা যাচ্ছে। তাহলে এই যে দেখো আইটা তো আমি নই, আইটা কে? এই যে সে ব্যক্তিটা যে আমাকে বলেছে যে আমি কলকাতা যাচ্ছি, তাহলে আইটা হয়ে যাবে হি, তাই তো? এবার দেখো তো, এটা সেড টু আছে মানে এটা পাস্ট টেন্সে আছে, সে তো আমাকে অনেক আগে অতীতে বলে দিয়েছে, পাস্ট টেন্সে আছে। তাহলে এটাকে আমার প্রেজেন্ট টেন্সে রাখতে পারবো? পারবো না, কারণ সে তো আমাকে অতীতকালে বলেছে। সে বলেছে যে আমি কলকাতা যাচ্ছি, এখন সে পৌঁছে গেছে। তাহলে আমি কি বলবো? সে কলকাতা যাচ্ছিল। তাহলে এটা কি হবে? অ্যামটার পাস্টে হয়ে যায় ওয়াজ। অ্যাম থাকলে কি করতে হয়? ওয়াজ। তারপর গোয়িং যেমন আছে সেরকম থাকি যাবে। তাহলে হি ওয়াজ গোয়িং টু কলকাতা, তাই তো? বুঝতে পারছো সবাই? এইটুকু জিনিস তো পরিবর্তন করলাম আমরা। কি পরিবর্তন করলাম? এই সেট দুটা পরিবর্তন করে টোল্ড করলাম। আর কি করলাম? এই কমা কোটেশনের জায়গায় দ্যাট বসালাম, লিঙ্কারটা, তাই তো? আর এখানে কি করলাম? সাবজেক্টটা পরিবর্তন করলাম, ভার্বটা পরিবর্তন করলাম। তাহলে এই 4টা জিনিস পরিবর্তন করলাম, তাতেই আমাদের নেশন চেঞ্জ হয়ে গেল। কোনো কঠিন ব্যাপার ওটা কি? কি করলাম? সেট টু এর জায়গায় কি করলাম বলো তো? টোল্ড করলাম। কমা কোটেশন কি করলাম? দ্যাট দিয়ে তুলে দিলাম। আইটা কি করে দিলাম? হি করে দিলাম, প্রোনাউনটা চেঞ্জ করে দিলাম। অ্যামটা কি করে দিলাম? পাস্ট টেন্সে ওয়াজ করে দিলাম। এটা এইটুকু জিনিস। এইটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করার নিয়ম। এরপর দেখো আমরা নিয়মগুলো আলোচনা করবো, আমরা কি নিয়মটা আমরা ফলো করলাম, তাই তো? তাহলে এখন নিয়ম, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই?
বাহ, ভালো জিনিস। তাহলে দেখো নিয়ম, এই যে এইখান থেকে এটা যে আমি নিয়মটা একটু আগে মুখে মুখে বললাম, সেটাই আমরা একটু কষ্ট করে ভাষাতে লিখে নেব। প্রথমে কি বললাম, দেখো প্রথমে আমরা যেটা বললাম, সে বা তোমার দেখো, এটা একটা ছকের মাধ্যমে আমরা করবো, ঠিক আছে? তাহলে কি হবে বলতো, ছক হলে ভালো মনে থাকে, তাই তো? তাহলে একদিকে আমরা কি লিখবো, ডাইরেক্ট লিখবো, আর একদিকে কি লিখবো, ইনডাইরেক্ট লিখবো, তাই তো? দেখো এইখানে দেখো, ভালো ভালো করে দেখো কি করেছি আমরা। এইখানে সেট ডু এর জায়গায় কি করেছি, টোল করেছি। দেখো এদিকে সবাই, সেট ডু জায়গায় কিছু টোল করেছি। এবার সব সব ক্ষেত্রে কি সেট ডু থাকবে, থাকবে কি নাই? কোনো কোনো ক্ষেত্রে কি থাকতে পারে, শুধু সেও থাকতে পারে, তাই তো? তাহলে শুধু সে যদি থাকে, আমরা আর কোনো কিন্তু কষ্ট করে পরিবর্তন করবো না, সে রেখে দেবো। শুধু শেষও থাকতে পারে, ঠিক আছে? শুধু শেষ যদি থাকে, তাহলে আমরা কিন্তু শেষে রেখে দেবো, কোনো পরিবর্তন করবো না। যদি সেট থাকে, তাহলে আমরাও এখানেও কিন্তু কোনো পরিবর্তন করবো না, সেটে রেখে দেবো। এই তিনটা কিন্তু আমাদের পরিবর্তন না করলেও চলবে, তাই তো? এই তিনটা পরিবর্তন না করলেও হবে। সে থাকলে তুমি সেই বলবে, শেষ থাকলে শেষেই বলবে, সেট থাকলে সেট বলবে। তাহলে স্যার কখন পরিবর্তন করব? দেখো যখন শেষ টু থাকবে, তখন তোমার কিন্তু পরিবর্তন করতেই হবে। তখন শেষ টু থাকলে এখানে তুমি টেলস করবে, ঠিক আছে? বা ধরো যদি শুধু সে টু থাকতো, ধরো সে টু আছে, তাহলে কি করবে, টেল করবে। তারপরে বলি যদি শেষ টু থাকে, তাহলে কি করবে, শেষ টু থাকলে টেলস করবে, ঠিক আছে? আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেট টু, যেটা বেশি বেশি করে মনে রাখবে, সেট ডিটা থাকলে কি হবে, টোল্ড করতে হবে। দেখো আমরা যে এক্সাম্পলটা দিয়েছি, সেট টু দিয়ে দিয়েছি, সেট টু জায়গায় টোল্ড থাকবে। তাহলে এগুলো তো মনে রাখবোই, যে সে থাকলে, শেষ থাকলে, সেট থাকলে কোনো পরিবর্তন হবে না। তার সাথে সাথে কি মনে রাখবো, সে টু থাকলে টেল করব, শেষ টু থাকলে টেলস করব, আর সেট টু থাকলে টোল্ড করব, তাই তো? তাহলে এই যে দেখো ছকটা হলো, এটা কিসের ছক হলো, এটা হলো তোমার, এই পুরোটাকে আমরা কি বলবো, এই পুরোটা হচ্ছে, এই দেখো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করার নিয়ম। তাহলে এই যে পুরোটা আমরা তখন শিখলাম, এটা কি শিখলাম তাহলে আমরা, ন্যারেশন চেঞ্জের রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম, তাই তো? রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম, এটা ছিল আমাদের 1 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম, রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করার নিয়ম। বুঝতে পেরেছো সবাই? এটা ছিল 1 নম্বর নিয়ম। কি নিয়মটা ছিল, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন নিয়ম। এরপর 2 নম্বরে কি ছিল, কমা কোশ্চেন তোলার নিয়ম। 3 নম্বর কি ছিল, রিপোর্টিং স্পিচটা চেঞ্জ করার নিয়ম। আরো দুটো নিয়ম আমাদেরকে শিখতে হবে। তাহলে 2 নম্বর নিয়মটা কি, কমা কোশ্চেন তোলার নিয়ম। কি বললাম, কমা কোশ্চেন তোলার নিয়ম। তাহলে কমা কোশ্চেন কিভাবে তুলবে, বলো আকাশ, বলো কমা কোশ্চেন কিভাবে তুলবে? তাহলে এই যে কমা কোশ্চেন, এত বানান করে আমরা লিখছি নাই, আমি ছোটা লিখে দিলাম চিহ্ন দিয়ে। তাহলে কমা কোশ্চেন দ্যাট দিয়ে তোলা হয়, কি দিয়ে তোলা হয়, দ্যাট দিয়ে তোলা হয়। কমা কোশ্চেন দ্যাট দিয়ে তোলা হয়। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তাহলে দুটো নিয়ম বোঝা গেল। তাহলে প্রথমে কি বললাম, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করার নিয়ম। সেক্ষেত্রে আমরা কোনটা বেশি বেশি মনে রাখবো, এইটা বেশি বেশি মনে রাখবো, যে সেট টু থাকলে টোল্ড করতে হবে, তাই তো? বাকিগুলোও মনে রাখতে হবে। ভালো করে কোনটা মনে রাখবো, সেট টু এর জায়গায় টোল্ড মনে রাখবো। আর এই তিনটে তো কোনো চেঞ্জ হচ্ছেই নাই, এটা ভালো করে মনে রাখবে। আর 3 নম্বর নিয়মটা বলছি। 2 নম্বর কি বললাম, কমা কোশ্চেন দ্যাট দিয়ে তোলা হয়। এবার 3 নম্বর নিয়মটা কি, এই যে দেখো সাবজেক্টটা, এইটা তো আমাকে চেঞ্জ করতে হবে, তাই তো? তা 3 নম্বর নিয়মটা কি বললাম, হ্যাঁ সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাতে হবে। লেখো তাহলে, দেখো মুছে দিচ্ছে, 1 নম্বর নিয়মটা মুছছি তাহলে, তাই তো? দেখো 3 নম্বর নিয়মটা, এই সাবজেক্ট অনুযায়ী যে প্রোনাউন পরিবর্তন করতে হবে, এটারও কিন্তু একটা নিয়ম আছে। ওই নিয়মটা বলে দিচ্ছি একটু পরে, কিভাবে প্রোনাউনটা চেঞ্জ করব। তাহলে 3 নম্বর নিয়ম তাহলে কি হবে, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী কি চেঞ্জ করব, প্রোনাউন চেঞ্জ করব। যে বলছে তাকে তো এসে বসাবো, সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কি,
এই রিপোর্টিং স্পিচটা পরিবর্তন করতে হবে। দেখো রিপোর্টিং স্পিচটা পরিবর্তন করার ক্ষেত্রে একটু দুটো নিয়ম আছে, ঠিক আছে। একটাতে দেখো সবসময় কিন্তু রিপোর্টিং স্পিচটা পরিবর্তন করতে হয় না। কখন হয় না? যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স থাকে তাহলে আমরা ওইটাই লিখবো, রিপোর্টিং স্পিচটি, হ্যাঁ রিপোর্টিং ভার্বটা মনে রাখবো, ঠিক বলেছি তুমি, এ তো মনে আছে তোমার। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না। গুড বয়। রিপোর্টিং স্পিচে কোনো পরিবর্তন হয় না। খুব ভালো বলেছো তুমি, কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার তোমরা বলো তো কখন তাহলে রিপোর্টিং স্পিচের পরিবর্তন করবো আমরা, বলো। পাস্ট টেন্সে থাকলে। বাহ, তুমি তো অনেক কিছু পড়ো দেখছি। কথা বলো না, এই চুপচাপ বসো, ক্লাস হচ্ছে। দেখো তাহলে কখন পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, লেখো রিপোর্টিং ভার্বটি, চুপচাপ লিখো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হয়। কিভাবে করতে হয় সেটা একটা ছকের মাধ্যমে আমরা শিখব। পরিবর্তন করতে হয়, এরপর দেখো এই যে বললাম পাস্ট টেন্সে থাকলে তার একটা পরিবর্তন করতে হয়। কিভাবে পরিবর্তন করতে হয়, খোলা মুক্ত কিভাবে পরিবর্তন করতে হয় তার একটা ছকের মাধ্যমে শিখব। দেখো উপরটা আমরা মুছে দিচ্ছি, হ্যাঁ নিচটা লিখে দাও, নিচটা মুছে দেবো। একদিকে দেখো ডাইরেক্ট আর একদিকে লেখো ইনডাইরেক্ট। বুঝতে পারলে? দেখো কিভাবে পরিবর্তন হবে, যদি ডাইরেক্ট স্পিচটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, কিসে থাকে, পাস্ট ইনডেফিনাইট, তখন কি করবে বলো। আচ্ছা প্রথম প্রেজেন্ট দিয়ে বলি, যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তখন কি করবে বলো। যদি ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তখন ইনডাইরেক্টে কি করবে বলো, পাস্ট ইনডেফিনাইটে করবে, তাই তো। এই তো বুঝতে পারছো, প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট করবে, ঠিক আছে। একই রকম ভাবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট, আমি ডট ডট দিলাম, কন্টিনিউয়াস করবে, তাই তো। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করবে, পাস্ট পারফেক্ট করবে। হ্যাঁ ওটা তো একই ব্যাপার, ওটা তো বলবো পরে, আগে টেন্স ধরে ধরে শিখি। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করবে। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি করবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে। এতটা বোঝা গেল? এটা হলো প্রেজেন্ট টেন্সের গল্প। এবার যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে তো পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে দেখো খুব সুন্দর, ওটা মজাদার ভাবে আমরা পরিবর্তন করব। দেখো ভালো করে, যদি দেখো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তখন কি করবে বলো,
পাস্ট ইনডিফিনাইট থাকলে কি করবে? পাস্ট ইনডিফিনাইট থাকলে একটা ঘর ঝাঁপ মারবে। তাহলে পাস্ট ইনডিফিনাইটের পরে কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। ওইটা ঝাঁপ মারে কিসে করবে? পাস্ট পারফেক্ট করবে। তাহলে এক ঘর ঝাঁপ মারে পাস্ট পারফেক্ট করবে। দেখো বেশ মজা হলো না ব্যাপারটা? এক ঘর ঝাঁপ মারতে হচ্ছে, তাহলে এক ঘর ঝাঁপ মারে পাস্ট পারফেক্ট করবে। একই রকম ভাবে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তখন কি করবে? এখানেও এক ঘর ঝাঁপ মারবে। কি করবে? এক ঘর ঝাঁপ মারবে। দেখিসে করবে পাস্ট পারফেক্ট তোমার কন্টিনিউয়াস করবে। কিসে করবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো একটা একটা স্টেপ আমরা ঝাঁপ মারলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, দেখো কি করলাম বলো তুমি। প্রথমে কি করলাম? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কিসে করবো বললাম? পাস্ট ইনডিফিনাইট। তুমি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কিসে করবো? পাস্ট কন্টিনিউয়াসে। তুমি বলো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি করবো? পাস্ট পারফেক্টে। তুমি বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি করবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে CONT কন্টিনিউয়াস পুরোটা লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য পুরোটা লিখে দিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এবারে পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে কি করবে? পাস্ট পারফেক্টে এক ঘর লাভ মারে পরেরটা করবো। আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে আরো এক ঘর লাভ মারে তারপরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দেখো যদি পাস্ট পারফেক্টেই থাকে, যদি তোমার পাস্ট পারফেক্টেই থাকে সেক্ষেত্রে কি করবে বলো? পাস্ট পারফেক্ট থাকলে আর তো লাভ মারার জায়গা নাই, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে সেটার কোনো পরিবর্তনই করবো না। পাস্ট পারফেক্ট সে একটা ঘরেই থেকে যাবে। পাস্ট পারফেক্টে পাস্ট পারফেক্টে থেকে যাবে। একই রকম ভাবে দেখো আকাশ বলো যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি করবে? আকাশ বলবে। আকাশ খুব ভালো উত্তর দেয়, বলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি করবো? হ্যাঁ, আকাশ ঠিক বলেছো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবে, ঠিক আছে? এগুলো তো হলো। এবার তাহলে দেখো প্রথম চারটে আমরা কি শিখলাম? প্রথম চারটে প্রেজেন্টে শিখলাম, তারপরে চারটে পাস্টে শিখলাম, এরপর কিসে শিখবো? ফিউচারের বা অন্যান্য যে মডাল অক্সিলারি আছে সেইটা শিখবো। তো দেখো দীপক আমাদেরকে বলবে, এবারে বুঝিয়ে বলবে। দীপক বলো যদি ফিউচার ইনডিফিনাইটে থাকে তাহলে কিভাবে আমরা চেঞ্জ করব? এটা আমাদের খুব সুন্দরভাবে দীপক বুঝিয়ে দিবে। বলো ফিউচার ইনডিফিনাইট থাকলে কি করবো? ফিউচার ইনডিফিনাইট কি করবো? দেখো এটা আরো সোজা করে বোঝার জন্য আমি ফিউচার ইনডিফিনাইট টেন্সটা যে ভার্বটা সেইটা শুধু লিখছি। মানে কি থাকবে ফিউচার ইনডিফিনাইট টেন্সে? শ্যাল অথবা উইল থাকবে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শ্যাল উইল থাকলে কি করবে বলো? কি করবে? শুড অথবা উড করবে। এদের পাস্ট ফর্ম গুলো করে দিলেই তো হয়ে গেল। দেখো এটা কিন্তু তোমরা মডাল হিসাবে মনে রাখতে পারো। যদি শ্যাল থাকে উইল থাকে তাহলে শুড উড করবে। বাকি যে মডালগুলো রয়েছে যদি ক্যান থাকে তাহলে কি করবে? কুড করবে। তাহলে প্রত্যেকটা মডাল যেগুলো থাকবে সেগুলো পাস্ট করে দিলেই হলো। যদি তোমার মেয়ে থাকে তাহলে কি করবে? মাইট করবে। বুঝা গেল? এই যে মডালগুলো শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট, বুঝতে পারছো আশা করি? দেখো তাহলে এইটুকু হচ্ছে তোমার টেন্সের ব্যাপার। এইটা কখন করব? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা এইভাবে করব। দেখো যদি টেন্সটা, এরপর দেখো অনেকেই তো তোমরা টেন্সটা গঠন ভুলে যেতেও পারো, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে দেখো ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সেখানে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। কি থাকবে বলো তো? ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটা। সেক্ষেত্রে কি করবে? এইখানে ভার্বের পাস্ট ফর্ম করে দিবে। কি করবে? ভার্বের পাস্ট ফর্ম। দেখো যারা টেন্স দিয়ে বুঝতে পারবে না তারা ভার্ব দিয়ে বুঝে নেবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি করবে? ভার্বের পাস্ট ফর্ম করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকবে বলো তো? অ্যাম ইজ আর থাকবে। একটু আগেই তো শিখালাম কি থাকবে? অ্যাম ইজ আর থাকবে। তখন কি করে দেবে? ওয়াজ ওয়ার করে দেবে, তাই তো? দেখো এটা আরো বুঝতে কত সুবিধা হয়ে যাচ্ছে। অ্যাম ইজ আর থাকলে কি করে দেবে? ওয়াজ ওয়ার। প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে জানো সবাই? প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে বলো? তুমি বলো কালো জামা, বলো প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে বলো? গল্প করার সময় করতে পারছো আর বলার সময় বলতে পারছো না। বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে?
তাহলে চুপচাপ শুনো, আমি তো উত্তরগুলো বলছি, চুপচাপ শুনো। তাহলে হ্যাভ হ্যাজ থাকবে, শুনলেও তো কানে ঢুকলেও তো কিছু শিখবে না, গল্প করে কি লাভ হবে বলো তো? বাবা মা পাঠাচ্ছে কষ্ট করে, কিসের জন্য পাঠাচ্ছে? যে ছেলে যায় ওই স্যারের কাছে কিছু শিখবে। এবার তুমি যদি আমার কাছে এসে কিছু না শিখো, তোমাদের বাড়ির লোকেও খারাপ লাগবে যে স্যারটার কাছে পাঠাচ্ছে, স্যারটা কিছু শিখাতে পারছে না। আমারও খারাপ লাগবে যে আমার কাছে ছেলেরা সকালবেলা ঠান্ডাতে পড়তে আসছে, কিছু শিখতে পারছে না। তো আমি তো চেষ্টা করছি তোমাদের কিছু শেখানোর, তোমার সেটা মন দিয়ে শোনো। তাহলে কি বলছি দেখো, হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড হবে। হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড হবে। নেক্সট দেখো তো তোমরা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে বলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে বলো? কি থাকবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। কি থাকবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। কি থাকবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। মনে থাকবে? তার পাস্ট পারফেক্ট কি থাকবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে। তখন তুমি এটা কি করবে? হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে বলো কি করবে? হ্যাড বিন করবে। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে কি করবে? হ্যাড বিন করবে। কি করবে? হ্যাড বিন করবে। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে কি করবে? হ্যাড বিন করবে। এরপর দেখো, পাস্ট ইনডেফিনিট টেন্সে কি করবে? তাহলে এতটা বুঝতে পারলে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি করবে? ভার্বের পাস্ট ফর্ম বসাবে। যদি অ্যামিজার থাকে তাহলে ওয়াজ ওর বসাবে। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে কি করবে? হ্যাড করবে। যদি হ্যাভ বিন হ্যাজ বিন থাকে তাহলে কি করবে? তাহলে হ্যাড বিন করবে। বুঝা গেল তোটা? বলো সূর্য, বলো যদি হ্যাভ বিন হ্যাজ বিন থাকে তাহলে কি করবে? বলো সূর্য। হ্যাভ বিন হ্যাজ বিন তাহলে কি হবে? হ্যাঁ। আর যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে কি হবে? আর যদি তোমার অ্যামেজার থাকে তাহলে কি করবে? ওয়াজ ওয়ার করবে। কি করবে? ওয়াজ ওয়ার। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে তাহলে? এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম থাকবে। কি থাকবে? ভার্বের সেকেন্ড ফর্ম। সেক্ষেত্রে কি করবে? দেখো পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড বসবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটাও তোমরা মনে রাখবে, যখন দেখবে ভার্বের পাস্ট ফর্ম আছে তখন হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। একই রকম ভাবে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, বড় সূর্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? অক্সিলারি ভার্বটা ওয়াজ ওয়ার থাকবে। গরু গরু থেকে যাবে, ঠিক আছে? ওয়াজ ওয়ার থাকবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? ওয়াজ ওয়ার থাকবে, ঠিক আছে? তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি করবে? হ্যাড বিন করবে। তাহলে ওয়াজ ওয়ার থাকলে কি করবে? হ্যাড বিন করবে, ঠিক আছে? ভগবান সবাইকে বুদ্ধি দিয়ে পাঠায় নাই, কিন্তু যাকে যতটুকুই বুদ্ধি দিয়েছে সেইটা যদি ঘষে 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 কাজে লাগায় কিছু জিনিস শিখবে। কিন্তু তোমরা আছে গল্প করছো, শিখবে কিছু? ঘরের লোক গল্প করতে পাঠিয়েছে? তাহলে কি বললাম? ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন থাকবে। তো পাস্ট পারফেক্টে কি হয়? পাস্ট পারফেক্টে আগে থেকে কি থাকবে? আগে থেকে তোমার হ্যাড থাকবে। তাহলে এখানে দেখো কি বললাম, পাস্ট পারফেক্টে হ্যাড থাকবে তো হ্যাডাই থাকবে, কোনো চেঞ্জ হচ্ছে কি? কোনো চেঞ্জ হচ্ছে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো হ্যাড বিন থাকবে। তাহলে হ্যাড বিন থাকলে কোনো কিছু চেঞ্জ হবে কি? হ্যাড বিন থাকলে এই ধারটা হ্যাড বিনে থেকে যাবে, ঠিক আছে? এইটা নিয়ে 15 বার তোমাদের নেশন চেঞ্জ করানো হচ্ছে। এবার কালকে আবার জিজ্ঞেস করে বুঝতে পারি না। কেন বুঝতে পারবে? যখন আমি পড়াই, এটা তো কষ্ট করে পড়াই না, তখন নিজেরা গল্প করো, তাতে করে আমারও পড়ানোর মনোযোগটা নষ্ট হয়, আর তোমাদের শিখো না। আবার কালকে যখন করতে দেবো বুঝতে পারেনি, কারণ তুমি শুনো না। বোঝানোর সময় তো শুনতে হবে না? দেখো তাহলে এটা বোঝা গেল। তাহলে হ্যাডবিন থাকলে সেটা হ্যাডবিনে থেকে যাবে, হ্যাড থাকলে সেটা হ্যাডে থেকে যাবে। তাহলে দেখো এই ধারটা কিন্তু এখানে এই দুটো টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যদি শ্যাল উইল থাকে তাহলে কি হবে? শুড উড বসবে। যদি ক্যান থাকে কুড বসবে, মে থাকে মাইট বসবে, মানে অক্সিলারি ভার্ব এগুলো পাস্ট ফর্ম হবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট কি বললাম? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন তুমি ভার্বের পাস্ট ফর্ম করবে। যখন তোমার অ্যামিজার থাকবে তখন ওয়াস ওয়ার করবে, যেখানে অ্যামিজার থাকবে। যেখানে হ্যাভাস থাকবে সেখানে হ্যাড করবে। যেখানে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে সেখানে হ্যাড বিন করবে, ঠিক আছে? তারপর দেখো, যেখানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে সেখানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেখানে ওয়াজ ওয়ার থাকবে সেখানে হ্যাড বিন করবে। হ্যাড থাকলে হ্যাড, হ্যাড বিন থাকলে হ্যাড বিন। শ্যাল উইল থাকলে শুড উড করতে হবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলো চেঞ্জ করতে হবে। আরো যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে বলো আমাকে সেটা।
দেখো এটা সবাই বুঝতে পারলে? কারো কোনো জানার থাকলে বলো, যেখানে বুঝতে পারো না। বলো, কেউ যদি কোনোখানটা বুঝতে পারো না, পরের দিন পরের ক্লাসে যেন না শুনে যে বুঝতে পারে না। কারণ পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টই থেকে যাবে, তাই হ্যাড থাকলে হ্যাডাই হবে, কোনো চেঞ্জ হবে না। ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম যদি ভি টু থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসে দেবো, তার আগে হ্যাড বসে দেবো, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এই যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে ভি টু, আর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ হয়। এটা পাস্ট কন্টিনিউয়াসের লাইন, এটা পাস্ট ইনডিফিনাইটের লাইন। এটা হচ্ছে এইটা সোজা। এই ভি টুটা হচ্ছে এই পাস্ট ইনডিফিনাইট, এইটা এটা হচ্ছে ভি টু, বুঝা গেল? আর ওয়াজ হয় এই যে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ওয়াজ হয়। পাস্ট পারফেক্ট এটা হচ্ছে হ্যাড। বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। অসুবিধা নাই। তাহলে এরপর দেখো আমরা কিছু এক্সাম্পল করাচ্ছি, তাহলে কেমন বুঝতে পারছি, এখানে বুঝতে পারি যাবে এক্সাম্পল গুলো দেখে। এক্সাম্পল গুলো আমি সবাইকে বোর্ডে এসে করতে দেবো, সেরকম ভাবে সবাই মানসিক প্রস্তুতি নাও যে আমাকে বোর্ডে যাই করতে হবে। 5টা এক্সাম্পল লিখে দেবো, 5জনকে তুলবো, দিয়ে 5জনকে দিয়ে বোর্ডে করাবো। দেখো 5টা এক্সাম্পল বলি, খাতাতেও লেখো আর বোর্ডে এসেও করবে। He said to him বা her, he said to her, comma quotation, you were playing cricket. ওগুলো এই যে এক্সাম্পল করার সময় বলবো, যে ওই জন্য তো এক্সাম্পল গুলো দেখছে হবে না, আর এক্সাম্পল গুলো তো আরো ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, 3টা এক্সাম্পল দিলাম, এই 3টা এক্সাম্পল আগে বুঝলাম, তারপর 5টা করতে দিচ্ছি। 3টা এক্সাম্পল আবার বুঝাই দিই, ভালো করে বুঝো। দেখো, হি সেড টু হার, ইউ আর প্লেয়িং ক্রিকেট। হি সেড টু হার, সে তাকে বলেছিল যে তুমি ক্রিকেট খেলছিলে, তাই তো? এরপর দেখো এইখানে প্রোনাউনটা কি রয়েছে, এখানে প্রোনাউনটা রয়েছে ইউ, আবার দেখো এখানে প্রোনাউনটা রয়েছে হি, এখানে প্রোনাউন রয়েছে হার। তাহলে আগে দেখো বাংলাটা যদি বুঝতে পারো তাহলে তো খুবই সোজা। হি সেড টু হার ইউ আর প্লেইং ক্রিকেট, সে তাকে বলেছিল যে তুমি ক্রিকেট খেলছো। তুমিটাকে কাকে বলছে? তুমি ক্রিকেট খেলছো তাকে বলছে, এইটা হচ্ছে তুমি। তুমিটা এখানে কে? এই হারটা হচ্ছে তুমি। তাহলে হি সেড টু হার ইউ আর প্লেইং ক্রিকেট, তাহলে কোনটার সাথে কোনটা পরিবর্তন হবে? এই ইউর সাথে হারের পরিবর্তন হবে। তাহলে একই রকম ভাবে তোমরা মনে রাখবে, যদি এটা ইউটা সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন থাকলে এই সেকেন্ডেরটা পরিবর্তন করতে হবে, এটা মনে রাখবে। বড়, এবার দেখো সি সেড টু মি রাম, রাম হচ্ছে থার্ড পার্সন,
এবার থার্ড পার্সন থাকলে কি হবে, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনটা থেকে যাবে, কোনো পরিবর্তন করতে হবে না। ইউ সেড টু মি, উইটা ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন থাকলে কি হবে, ইউ সেড টু আস, তোমরা বা তুমি আমাদেরকে বলেছিলে বা তোমরা আমাদেরকে বলেছিলে উই হ্যাভ সিন এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছি। বাঘটা কারা দেখেছে, আমরা তো নয়, এই তোমরা বাঘটা দেখেছো। তাহলে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্টেরটা, তাহলে এটা খুবই সোজা। যদি এখানে ফার্স্ট পার্সন থাকে ফার্স্টের প্রোনাউনটাকে নিয়ে কাজ করব, যদি থার্ড পার্সন থাকে যেটা আছে সেটাই থেকে যাবে, যদি সেকেন্ড পার্সন থাকে সেকেন্ডের প্রোনাউনটা নিয়ে কাজ করবো। দেখো ওইভাবে কাজগুলো করি তাহলে বুঝতে পারবে। কি বললাম, হি সেড টু হার, তাহলে প্রথম নিয়ম কি বলছিলাম, সেড টু এর পরিবর্তে টোল্ড করতে হবে, হি টোল্ড হার। কোমা কোটেশন কি দিয়ে বললাম, দ্যাট দিয়ে তুলবো, তাহলে হি টোল্ড হার দ্যাট। এই দেখো কি বললাম, সেকেন্ড পার্সন, তাহলে এইটা নিয়ে কাজ, ইউ আর হারে কাজ, হার থেকে সি, তাই তো, হার থেকে সি। এবার একটু আগে শিখেলাম যে ওয়াজ ওয়ার থাকলে কি হয়, হ্যাড বিন হয়, সি হ্যাড বিন প্লেইং ক্রিকেট, সি হ্যাড বিন প্লেইং ক্রিকেট। একই রকম ভাবে দেখো এটা কি করবো, সি সেড টু মি, তাহলে কি হবে, সি টোল্ড মি, তাই তো। কোমা কোটেশন কি দিয়ে তুলবো, কি দিয়ে তুলবো কোমা কোটেশন, কোমা কোটেশন কি দিয়ে তুলবো, দ্যাট দিয়ে। সি টোল্ড মি দ্যাট, থার্ড পার্সন থাকলে কি বললাম, থার্ড পার্সনটা থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, রাম তো রামে থেকে যাবো, হি থাকলে হি থেকে যেত, হ্যাড থাকলে হ্যাডাই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, সাং এ সং, তাই তো। একই রকম দেখো, ইউ সেড টু আস, তাহলে সেড টুটা কি হবে, সেড টুটা কি হবে, টোল্ড হবে, তাই তো। মুখে কথা বলো, হাতে লেখা করতে কিনা আসো নাই, উত্তর দিতে এসেছো। ইউ টোল্ড আস, তাই তো। কোমা কোটেশন কি হবে, কোমা কোটেশন দ্যাট দিয়ে তুলতে হবে। এবার কি বললাম, ফার্স্ট পার্সন থাকলে প্রথম একটা যাই চেঞ্জ করতে হবে, তাহলে উইটা কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে, ইউ। আর একটু আগেই বললাম হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, ইউ হ্যাড সিন এ টাইগার। তাহলে বোঝা গেল। তা 3 রকমের প্রোনাউন, যত রকমের প্রোনাউন নিয়ে সমস্যা হয় সব প্রোনাউনের সমস্যা সমাধান করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার 5টা করতে যাচ্ছি। দেখো এখানে যে রাম না থাকে যদি হি সি থাকতো তাহলে কি করতে, আর একটা এক্সাম্পল দিই, আর একটু ক্লিয়ার করে দিই পরিষ্কার করে। হি সেড টু ইউ, কোমা কোটেশন, হি ইজ ড্রয়িং এ পিকচার, তাই তো। তাহলে এখানে কি করবে, দেখো ভালো করে, হি সেড টু ইউ, তাহলে প্রথম নিয়ম কি বললাম, সেড টু জায়গায় হবে টোল্ড, তাই তো, হি টোল্ড ইউ। কি বললাম, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে হিটা হি থেকে যাবে, কোমা কোটেশন দ্যাট দিয়ে তুলবো, হিটা হি থেকে যাবে। আর ইজের পাঁচটা কি করতে হবে, ওয়াজ, ইজ তাহলে কি করতে হবে, ওয়াজ, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমি 5টা করতে দিচ্ছি, করো, ঠিক আছে।